একেবারে 50,000 টাকা জমা করেছিলেন। তো আজকে এরকম পরিস্থিতি হবে আমার, আজকে জলের কষ্ট আমাদের। এনাকে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে, এনার বয়সটা কত? 1000 টাকা পাবো মানে ওর কাছে নিয়েছিলাম। পুরলাই একটা বইয়ের পুড়েছে তো বলছে দিব দিব করতে তো পালিয়ে গেল। প্রতিদিন 500 টাকা করে জমা করতো। হ্যাঁ, 200 টাকা দিনে। তো অনেক কষ্ট করে টাকা জমা করতে হয়। এবার বিষয়টা হচ্ছে রামপ্রসাদের স্ত্রী, উনিও ডাইরেক্টর, ওই হিসাবে উনি আর 22,000 টাকা মাছ খেয়েছে। খবর আপনাদেরকে জানাতে চাইছি যে আপনারা সবাই শুনেছেন কর্ণগী নিধি লিমিটেড, যেটা প্রায় সম্ভবত 5 কোটি টাকা নিয়ে ভেঙেছে, এরকম একটা ইনফরমেশন, যেটা সবাই হয়তো মোটামুটি জানেন। সাধারণ মানুষের অনেক অসুবিধা এই বিষয় নিয়ে। আজকে আমি একটু ঠিক ওনার বাড়ি করেছি, অনেকে জানে, কিন্তু যেটা বাড়ি, সেই বাড়িটা থেকে ওরা সবাই চলে গেছিলো। পুলিশ যে এসেছে ওনার বাড়িতে, কী উদ্দেশ্যে এসেছে আপনি জানেন? হ্যাঁ, কী উদ্দেশ্যে এসেছে তো আমি তো এখন ঢুকতেই দিচ্ছে না, আমাকে জিজ্ঞেস করবো যে ঢুকতেই দিচ্ছে না। আচ্ছা, ঢুকতে দিচ্ছে না বলেই বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে দাঁড়িয়ে আছে। আপনার বাড়ি কোথায়? এখানেই এটা এখানে লোকালে? আপনার নাম কি? মিনতি দাস। মিনতি দাস। আপনি কি এখানকার লোকাল? হ্যাঁ আমাদের। আচ্ছা, আপনি আপনি আজকে ওনার বাড়িতে পুলিশ এসে কি বলবেন আপনি এই বিষয়ে? হ্যাঁ, পুলিশকে কী বলবো আমি চারা তো 20,000 টাকার ভিতরে 22,000 টাকা দিয়েছিলাম, 4,000 টাকা অ্যাকাউন্টে ছিল, ওই টাকাটা দিল না অ্যাকাউন্ট। যিনি অনার ছিলেন পাসওয়ান, ওনাকে তো ওনার কোনো সন্ধান তো পাওয়া যায়নি, পেয়েছেন? না না। তো ওনার যে মিসেস, ওনাকে তো অ্যারেস্ট করা হয়েছে মালদা পুলিশ থেকে। হুম। ওনাকে নিয়ে এসেছে আজকে বাড়িতে। হ্যাঁ। ইভেন বাড়িতে পুলিশ এসেছে, এর রিজনটা কি, কারণটা কি আপনি কি জানেন? না, বলা জানি না। ও নিয়ে এসে ওগুলাই দেখলাম, আমরা তো নিজের বাড়িতে থাকি। আপনার কি টাকা জমা ছিল? না, এরকম নিয়েছিলাম তো শোধ হয়ে গেছিলো, 4,000 টাকা আমার অ্যাকাউন্টে ছিল, ওই টাকাটা দিল না আমাকে। ও আচ্ছা, আপনি 4,000 টাকা লাস্ট যে পেমেন্টটা ছিল, সেই পেমেন্টটা আপনি পাননি? না। কি নাম আপনার? শুনিতে পার। বাড়ির পার্শ্ববর্তী বাপ্পা শর্মা আছে, আমি ওনার মুখ থেকে জানার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আজকে এখানে আমাদের পার্শ্ববর্তী রামপ্রসাদ পাসওয়ান টাইটেল ওনার, বহুদিন থেকে একটা মাইক্রো ফাইন্যান্সের কাজ করছিলেন। কর্ণাগী নিধি লিমিটেড নাম ছিল ওনার ফার্মের। অনেক গরিব মানুষের পয়সা নিয়ে চিট করে চলে গেছে। বহুদিন থেকে গরিব মানুষ টাকা জমিয়ে আজ পর্যন্ত কেউ পায়নি। হঠাৎ করে শুনলাম যে ওনার ওয়াইফকে মালদা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসছে বাড়ি থেকে। আর বাড়ি সিজ করার জন্য শুনতে পেলাম গ্রামের লোক মুখে, তাই আমি একটু দেখতে এলাম। তবে খুব যেটুকু করেছে খুব খারাপ করেছে রামপ্রসাদ। তো আমি এটুকুই বলবো প্রশাসনকে যে গরিব মানুষের টাকাটা যেন উদ্ধার করতে একটু সহযোগিতা করে। এটুকুই আমার তরফ থেকে আমি বক্তব্য রাখলাম। কি সিজ করা হবে সেটা আমি সঠিক বলতে পারবো না, তবে পুলিশ এসছে এটুকু জানলাম। পুলিশের কর্তব্য ওনারাই করবেন। দাঁড়িয়ে আছি, যদি সুযোগ পাই তো অবশ্যই দেখতে পাবো। পুলিশ এসে তালা মেরে গেল, বাড়িতে কিছু কাগজপত্র যেগুলো ছিল সেটা নিজের আন্ডারে করলো, যেটা আমরা দেখলাম। এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা জানি যে এই যেই সংস্থাটা ছিল আপনার, যেটা ও চালাচ্ছিল একটা ব্যাংক সিস্টেম, কিছুদিন আগে মালতীপুরে তার ম্যানেজারকে অ্যারেস্ট করেছিল এবং চাঁচল থানাতে এর বিরুদ্ধে কেস হয়েছে এবং সেই কেস অনুযায়ী আপনার অ্যারেস্ট হয়েছেন এবং পুলিশ তাকে রিমান্ডে নিয়ে এগুলো তথ্য বের করছেন। পুলিশের কাজ করছেন। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এখন পর্যন্ত রামপ্রসাদ পাসওয়ান ধরা পড়েনি। আমি প্রশাসনকে একটাই কথা বলব যে মেন আসামি যে, তাকে ধরার ব্যবস্থা করা হোক। আর এলাকায় প্রচুর টাকা নিয়ে গেছে গরিব মানুষের, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। হ্যাঁ, তো আমি প্রশাসনকে বলবো এরকম সংস্থা আরও এলাকাতে আছে এবং সেইগুলো জিনিস একটু প্রশাসন একটু দেখুক যে আজকে একটা কোম্পানি গেল, কালকে যে আরেকটা কোম্পানি ডুববে না এর কোনো মানে নাই। অতএব প্রশাসনের কাছে আমার অনুরোধ, এইগুলো বিষয় একটু দেখা দরকার। আনুমানিক কত টাকা নিয়ে গেছে? শুনতে তো পাচ্ছি যে 4-5 কোটি টাকার ম্যাটার আছে। মোটামুটি মার্কেটে যা পাবলিক টাকা পাবে তাতে একটা আমরা আনুমানিক ভাবছি যে 4-5 কোটি টাকার ম্যাটার আছে। ও কোথায় কোথায় অফিস ছিল? আমার জানা মতে একটা মালতীপুরে অফিস ছিল, শামসিতে অফিস ছিল, আরও কোথাও অফিস আছে। তুলসিয়াটাতে অফিস ছিল, গাজলে অফিস ছিল, তারপরে দেইপুরে অফিস ছিল।
হ্যাঁ, তো বিরাট একটা মানি লন্ডারিং হয়েছে, গরিব মানুষের টাকা নিয়েছে। অতএব আইনের উপরে ভরসা আছে যে আইনও এর সঠিকভাবে বিচার করবে। আপনি শ্রবণ দাস। আমি শ্রবণ দাস। প্রায় অন্য জায়গায় যারা ছোট ছোট বিজনেস করে মাছের মানে যে অল্প অল্প করে টাকা জমা করবে, তারাও আজকে এই সব কর্ণগীতে টাকা জমা করে, বিশ্বাস করে টাকা জমা করে, তারাও আজকে ভুক্তভোগী। এবং দেখুন এই যে মাছের বিজনেস করে। কাকি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাজিরপুরে। আমার বাড়ি নাজিরপুর। আপনার মথুরাপুরে। আপনি কোথায় টাকা জমা করতেন? এখানে শামসিতে। কার কাছে টাকা জমা করতেন? রামপ্রসাদের কাছে। মানে কর্ণগীর নিধি লিমিটেডে? হ্যাঁ। আপনি কি ডেলি বই ছিল? ডেলির 200 টাকা দিন ছিল। কত টাকা জমা করেছিলেন এখন? আমার সেই 8-9 মাস হলো খেয়েছে। মানে আপনার কাছ থেকে মাছও বাকি? এই দেখুন একটা কর্ণগীর নিধি লিমিটেড যিনি ওনার, সে ওনার একটা মাছের কাছ থেকে, মাছওয়ালের কাছ থেকে, যে মাছ বিক্রেতা তার কাছ থেকেও 22,000 টাকা মানে বাকি খেয়েছে। আর 200 টাকা দিন কিস্তি জমা ছিল। কিন্তু আপনি মানে ওই মাছের টাকাটাও পান না, মাছের টাকা চেয়েছি, বলছি হ্যাঁ দিব, আর না এক তো ভেঙে গেছে, আর নাই। আপনার কত টাকা আছে? 2 লাখ আছে 4টা বই থেকে। এই যে দেখুন 4টা বই আছে দেখুন। আপনি কি একা 4-4টা বই না, চালাতেন? আমার ছেলের আছে আর আমার আছে। আপনি এই মানে চারটা হ্যাঁ, বই, দুটো মানে করে দুটো চালাতে- আপনার, দুটো হ্যাঁ, ছেলের? আমার ছেলের দুটো। এই যে দেখুন 4-4টা বই যারা 2 লাখ টাকা করে জমা করেছে কর্ণগী লিমিটেড, কর্ণগী নিধি লিমিটেড। আপনি কি টাকা 2 লাখ টাকা জমা করার পরে কি একবারও টাকা পাননি? না, পাইনি। এখন টাকা জানিয়েছি আমরা, যাইনি, এখন যেতে হবে। হ্যাঁ। ও বাড়িতে তালা মারা হয়েছে এবং কি পুলিশ কাজ করছে। এ বিষয়ে নিয়ে আপনি কি বলবেন? পুলিশের প্রতি আপনার আস্থা আছে? আমরা তো পুলিশে জানাতে যাবার জন্য বই নিয়ে এসেছি। আপনি জানাচ্ছেন? আচ্ছা, আপনার নাম? রুকমণি মাহালদার। আপনার নাম? সুমিত্রা চৌধুরী। আপনার কত টাকা জমা ছিল? 60,000। আপনার 60,000। আপনিও মাছ বিজনেস করেন? হ্যাঁ। আপনার বাড়ি? নাজিরপুর। নাজিরপুর থেকে হাটখোলার মধ্যে আছে। আপনি টাকা কোথায় জমা করছিলেন? এখানেই। মানে এখান থেকে কালেক্ট করে নিয়ে যেত? হ্যাঁ, এখান থেকে নিয়ে যেত। আপনি? আমি ওই এক বছরের ছিল আমার। আপনার কত টাকা জমা হয়েছে? আমার ওই 100 টাকা দিন। 100 টাকা দিন? হ্যাঁ। কত টাকা জমা হয়েছে আপনার? 36,000। 1 টাকাও পাননি? আমারটা পুড়ে গেছিল, টাকা পাই। 1.5 লাখ টাকা। আপনার 1.5 লাখ টাকা? আপনি কি করেন? ওই মাছ বিক্রি করি। হ্যাঁ? মাছ বিক্রি করি। আপনিও মাছ বিক্রি করেন? আপনার বাড়ি কোথায়? প্রমাণও দিয়েছে এটা। চারটা বই আছে আমার। এই যে প্রমাণ এটা। এটা আপনার বইয়ের এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা প্রমাণ দিয়েছে। একটা বই পুড়ে গেছিল আর লিখিত দিয়েছি থানাতে। ছিল আমাদের। লিখিত কাগজ দিয়েছি জমা দিয়েছেন? হ্যাঁ। পাকারু মাহালদা। আপনার নাম? পাকারু মাহালদা। যখন এখানে শুধু মেয়ে ছেলে বলে না, যারা মেয়ে ছেলে যারা বিজনেস করে শুধু ওরাও না, এবং যারা এই যে ছেলে দ্বারা যারা ব্যবসা করে খায়, এই খুঁটিনাটি করে 10 টাকা 20 টাকা 50 টাকা দিনে খুব যত হলে একটা মাছ বিক্রেতা কত কামাবে? প্রতিদিনে হয়তো 400 বা 500 টাকা। কিন্তু সেই এই এত অভাবের কারণেও, এত অভাবের জায়গা থেকেও ওরা চেষ্টা করেছে যে 100 হোক 200 হোক এই করে করে যদি কিছু একটা মানি জমা হয়। হ্যাঁ, আমি যেটা জানতে পারলাম আপনিও টাকা জমা করেছিলেন? জি। কত টাকা জমা করেছিলেন? 200 টাকা দিনে জমা করেছিলেন? হ্যাঁ, 1 বছরের জন্য। 1 বছরের জন্য কত টাকা জমা করেছেন? এখন মোটামুটি 48,000 টাকা জমা আছে। 48,000। আপনার বাড়ি কোথায়? বাড়ি পাড়াকরম। পাড়াগরম। আপনি টাকা কোথায় জমা করতেন? টাকা এখান থেকেই নিয়ে যেত। মানে আপনার এই হ্যাঁ, মার্চা বাজার থেকে নিয়ে যেত, আর এখান থেকে কালেকশন করে নিয়ে যেত। আর ম্যানেজার এসে, ম্যানেজার কি নাম ছিল ওর ম্যানেজারের? ম্যানেজারের নাম রবি মাহালদার। রবি মাহালদার। মাস্টার মার্শাল পাসওয়ান নাম আছে, ভালো নাম। তো আপনারা কেউ টাকা এখন পর্যন্ত রিটার্ন পাননি? না। তো এই বয়সে একটা মাছ বিক্রেতা, আপনি মাছ বিক্রেতা, দেখুন আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, দুর্গাপুর থেকে শামসি এসেছে, শামসি হাটখোলার মধ্যে এসেছে মাছ বিক্রি করছে। কিন্তু হয়তো মাছ বিক্রি করে আপনি কত টাকা কামান? 100 টাকা দিন করছেন ওটা। আপনি কত টাকা কামান? 200-250। 200-250 টাকা কামাচ্ছে, সেই সূত্রে 100 টাকা করে জমা করে। আপনি কত টাকা জমা করেছিলেন? 100 টাকা দিনে। কত টাকা হয়েছে আনুমানিক? আমি ঝুট কথা বলবো না বেটা। দেয়নি। মানে আপনার ম্যাচুরিটি হয়ে গেছিল কিন্তু আপনি টাকাটা পাননি? নাই। আচ্ছা, আপনার নাম কি? বুলেন মহল। আপনার বয়স কত? 60-এর উপরে হবে। আপনারা দেখতে পেলেন যে একটা 20 বছরের একটা ছেলে হোক একটা মেয়ে হোক, তারা কিন্তু 200 টাকা রোজগার করতে পারেনি, কিন্তু একটা বয়স্ক মহিলা বিক্রি করে খাচ্ছে এবং সে টাকাটাকে একটু একটু করে সেভ করার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত সে টাকাটা সেভ করেও তার কাছে কিন্তু সে টাকাটা রইল না।
আপনি পুলিশের কাছে কমপ্লেন করেছিলেন? नहीं गए थे बेटा, नहीं गए। আপনি কেন যাননি পুলিশের কাছে? যাচ্ছি, আমরা যাচ্ছিলাম, এখন যাচ্ছিলাম। এখন যাচ্ছেন আপনারা পুলিশের কাছে? আপনারা পুলিশকে জানাননি এখন পর্যন্ত? তা ওনার সবজিরা যারা করে খাচ্ছে, দেখুন এই সবজিতে প্রতিদিন এরা কি করবে, এটা কিছু তো ব্যবসা করে খাচ্ছে, যে প্রতিদিন হয়তো 400-500 টাকা করে কামাচ্ছে, তারই মধ্যে সে টাকা তো সেভ করতে পারে না। ওরা সেভ করার চেষ্টা করছে, কিন্তু সে সেভ করার মুহূর্তেও ও যখন খুঁটি না অল্প অল্প করে টাকাগুলো জমা করছে, সেই টাকাগুলো যখন জমা করার পরে যদি টাকাটা তার মরে যায়, টাকাটা পাচ্ছে না, সেই বিষয় নিয়ে আপনি কি টাকা জমা করেছিলেন? আমি জমা করতাম ডেলি 500 টাকা করে। আপনি 500 টাকা করে দিলেন? আপনি কি মানে আমি ব্যবসায়ী করি, মানে ব্যবসা করি, আচ্ছা, আপনি কি ব্যবসা করেন? ওষুধের ব্যবসা করি। আচ্ছা, এই যে দেখুন এটা ওষুধের দোকানদার, ঠিক আছে, ওষুধের দোকানদার উনি প্রতি আপনার কত টাকা জমা হয়েছিল? আমার 60,000 মতন জমা হয়েছিল। 60,000 মতো জমা হয়েছিল। হ্যাঁ। 1 টাকা পাননি? এক টাকা- ম্যাচুরিটি হয়েছিল? ম্যাচুরিটি আরও 1 মাস দেরি ছিল, তো আমি গিয়ে অফিসে যোগাযোগ করি, তারপর দেখছি অফিস বন্ধ করে ওরা পালিয়ে গেছে সব। পালিয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন কি বলেন? আপনি কি টাকা জমা করেছিলেন? আমি জমা করেছিলাম। আপনি জমা করেছিলেন? হ্যাঁ, আমার কত টাকা জমা হয়েছিল? 50,000 টাকার মতো। আপনি কি করেন? আমি সবজি দোকান করি। আপনি সবজি দোকান করেন? আপনি প্রতিদিন কত টাকা করে কামান? একটা 400, আনুমানিক 400, 200, 100। আপনারা শুনলেনই যে 400, 200, 500 টাকা করে জমা করে, কিন্তু সে টাকাটা তো যদি কিছু একটা সেভ না করা হয়, সেই সূত্রে তো টাকার কিছু ফল পাওয়া যাবে না। সেই সূত্রেই কিন্তু আপনি টাকাটা জমা করেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মানে টোটাল কত টাকা জমা হয়েছিল? আমার মোটামুটি 50,000 টাকার মতো। আচ্ছা, আপনার নাম? গৌতম যাদব। আপনি হাটখোলায়, শামসি হাটখোলায় দোকান করেন? হ্যাঁ। আপনি মার্চেন্টের সদস্য, তাই তো? এই যে মার্চেন্টের সদস্য, আপনি এই বিষয়টা নিয়ে কি দেন? আপনি তো মার্চেন্টের সদস্য, আপনি কি বলবেন এই বিষয়ে? না, এই বিষয়ে তো এরা এই যে যেমন বলছে মাছ খেয়েছে, এনারও কাছে মাছ খেয়েছে, এনারও কাছে মাছ খেয়েছে 3500 টাকা বলছে। এই বিষয়ে এরা যে 3500 টাকা মানে যেটা টেনশনে সত্যি বলবো। হ্যাঁ। এদের ন্যায্য পাওনাটা প্রশাসনের কাছে উদ্যোগ করে বলতে হবে, যেন এটা ওরা পায়। সেই বিষয়ে ওনার মিসেস নাকি এসছে আজকে, যেটা শুনতে পাওয়া যাচ্ছে কি বাড়ি সিজ করছে নাকি আজকে। তো প্রশাসনের কাছে এরা যাবে এখন, তাই যতটা সম্ভব প্রশাসনের দিকটা দেখলে ভালো হয়। আমরা শামসি মার্চেন্টের এক্সিকিউটিভ মেম্বার, তো এই বিষয়টা দেখতে হবে, এ নিয়ে প্রশাসনের কাছে যাওয়া হবে। আপনার নাম? আমার নাম সাদিকুল ইসলাম আশা। আপনি কি কর্ণগীতে টাকা জমা করেছিলেন? হ্যাঁ, কত টাকা জমা করেছিলেন? আমার মানে সব নিয়ে হয়ে যাবে 2,63,000। কি আপনাকে রোজ ডেলি কালেকশন করতে? না, আমার যেমন হতো তেমন আমি দিয়ে আসতাম, এবং কিছু আমার ছিল টাকা, একটা দলের মানে আমার দল চালাই, সেই দলের টাকা আমার আছে ওখানে জমা, 1.5 লাখ টাকার মতো, ওই দলেরই টাকা আছে। 1.5 লাখ টাকা দলে, মানে ওই দলে কি আরো অন্য সদস্য ছিল? অন্যান্য সদস্য ছিল, কিন্তু কেউ রাখতো না, আমি রাখতাম, আবার লেনদেন করতাম। আমার নিজের কিছু টাকা ছিল, ছিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে ওর কাছে জমা রাখতাম, আর যেমন যেমন টাকা হতো তেমন তেমন আমি রেখে আসতাম ওর কাছে। আমি যেদিন ভাগে তার আমি ও সোমবার ভেগেছে, তার আগের মঙ্গলবার ওর কাছে আমি দেখা করে টাকা তুলতে গেছিলাম। হ্যাঁ, আমার ঘর থেকে জল পড়ছে, তো আমি ঘরে ছাদ দিব বলে, হ্যাঁ, এবং আমার হাজব্যান্ড একটা প্যালেস অসুস্থ হয়েছে, তো ওকেও কিছু চিকিৎসা করাবো, টাকা নিয়ে সমস্যা চলছে, তো টাকাটা তুলতে গেলাম। টাকা ও আমাকে বললো কি তুমি এখন থামো কিছুদিন, পরে আমি দিব, এরকম বললো। তো আমি সেই হিসাবে আমি ঘুরে চলে আসলাম। আর আমি এই হোটেল চালিয়ে, একটা ছোটোখাটো হোটেল, আমি সম্পূর্ণ কাজ নিজে করি, মানে রান্না থেকে শুরু করে ধোয়া মোছা, কাটা, বাজার করা সম্পূর্ণ নিজে করি। আমি একটা লোক রাখি না যে আমি 10 টাকা অন্য জায়গায় চলে যাক। বাঁচিয়ে বাঁচিয়ে আমি ওই টাকা জমিয়ে রেখেছিলাম। আমার ছোটো মেয়ে আছে, ছোটো মেয়ের ভবিষ্যৎ বলে, কিন্তু আজকে কি করলো আমাকে, আজকে ভাবা যায় না কি আমাদের পিএইচি থেকে জল পেতাম, সেই কানেকশন কেটে দিয়েছে। তো এখন বাড়ি বাড়িতে মার্শাল সবাই দিচ্ছে, কিন্তু আমি টাকা পয়সার জন্য আমি মার্শাল দিতে পারছি না। জল দূর থেকে বয়ে এনে এই হোটেল করছি এখন পর্যন্ত। কত টাকা আপনার 2,63,000 টাকার মধ্যে 1 টাকা তো পাননি আপনি? 1 টাকাও পাইনি। ও আমাকে বলেছিল মাসি বলি, ওর সাথে আমার খুবই যাওয়া আসা। ও বললো কি ঠিক আছে তুমি থামো, তোমাকে আমি টাকার ব্যবস্থা করে দিব আস্তে আস্তে। আমি এই বলে এই আশ্বাস করেছিলাম। এখন আমাকে দোষারোপ করছে কি আমি ওকে ধরিয়েছি। মানে কে দোষারোপ করছে আপনাকে? ওনার ওয়াইফ, রামপ্রসাদের ওয়াইফ। মানে আপনাকে দোষারোপ করছে, আপনি ধরিয়েছেন ওকে? হ্যাঁ। কিভাবে সেটা জানলেন যে আপনাকে দোষারোপ? ও আমাকে বললো এখন ডাইরেক্ট। মানে আজকে পুলিশ এসেছিল যে? হ্যাঁ, তখন। তো ওর বাড়ি কি সিজ করা হলো না কি কারণে এসেছিল পুলিশ আপনি কি জানেন? আমি একটু গেলাম শুনে কি এসছে,
তো গিয়ে দেখলাম ও এসছে, মানে ভিতরে পুলিশ ছিল, আরও সব লোকজন ছিল। তো পুলিশ ও আমাকে দেখে বলছে সোজাই ডাইরেক্ট দেখে কি করতে পারলা, আমাকে বলছে। আমি বলছি আমি কী করতে পারলাম, আমি সেটাই জানতে আসলাম। কি আমি ধরিয়েছি, আমি আরও আগে 2 দিন আগে শুনেছি কথাটা, কি আমি নাকি ধরিয়েছি। তো আমি কি করে ধরালাম ওকে? আমি তো আরও, আমার তো একার টাকা না, অনেকের টাকা, লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে সেখানে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর টাকার ব্যাপার আছে। তো আমি কি একা, আমি যদি ধরিয়েই যদি থাকলাম, তো আমি কিভাবে ধরালাম? আমি তো নিজের ব্যবসা নিয়ে, নিজের বাচ্চা নিয়ে, নিজের বাড়িতে আমি ব্যস্ত। হ্যাঁ, ওকে আমি ভাত খাইয়েছি। যেদিন ওর বর কিডন্যাপ হয়ে যায়, ও আমাকে বলে দুপুর 3টের সময় ওর দিদি আমাকে ফোন করে। ফোন করার পরে আমি খাবার শেষ হয়ে গেছে, ভাত রান্না করে, আলু ভাজা করে, ডাল, ওর মেয়ে দুটোকে ওকে আমি খাইয়ে এসেছি। হ্যাঁ, আর ও আমাকে বলে কি আমি ওকে ধরিয়েছি। আচ্ছা, যদিও আপনার তো এটা, আপনি তো টাকা পাবেন, যদি আপনাকে যে সেই সুযোগটা পুলিশের কাজ করেছে, তা আপনার উপরে কেন দোষারোপ চাপাচ্ছে ও? আমি সেটা জানি না ও কি জন্য এই কথাটা বলছে। মানে আপনাকে নিঃসন্দেহ এটা দাবি করে নিচ্ছে যে আপনি ধরিয়েছেন ওকে? হ্যাঁ, আমার কি একা টাকা আছে? এত এত লোকের যে টাকা আছে, তো কেউ ক্রাইম করিনি, কেউ পুলিশে ফাইল করিনি, সবাই তো করেছে। আমি করেছি এই গেল সোমবার, ওই কত তারিখ হবে সেদিন, হয়তো 17 না 18 তারিখ হবে, সেই দিনকে আমি করেছি। মানে ও যে বাড়ি ছাড়া হয়েছিল, ওর মিসেস, ও অ্যাকচুয়ালি থাকতো কোথায়, এরকম কিছু না, আপনার? আমি কিছুই জানি না। ও আমাকে শুধু এইটুকুন বলেছিল কি ও শিলিগুড়িতে যাচ্ছে, এইটুকুনি জানি, আর কিছুই জানি না আমি। মানে আপনার কি পার্শ্ববর্তী ওর বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্শ্ববর্তী। তো আপনি, ওর সাথে আমার যাওয়া আসা ছিল খুবই, লেনদেন। আপনার মানে বলতে পারেন একদম ক্লোজ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি কিছুই ওর মানে এত মানে ক্লোজ ছিলাম, কিন্তু বিন্দু মাত্র জানতাম না ওর হাজব্যান্ডের এরকম পরিস্থিতি, কি টাকা পয়সার সমস্যা চলছে, কি আর কিছু হচ্ছে, আমি কিছুই জানি না। ও কিন্তু কোনোদিন এইসব ব্যাপারে কোনোদিন শেয়ার করেনি আমার সাথে কোনো কথা। আচ্ছা, আপনি আরেকটু আগে বললেন যে আপনার হাজব্যান্ড প্যারালিস, আপনার হাজব্যান্ড প্যারালিস কতদিন ধরে আছে? আমার মে মাসে 13 তারিখে হয়েছে। আপনার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার একটা ছেলে একটা মেয়ে আছে। ওরা কি পড়াশোনা করে? হ্যাঁ, ছেলেটা আমার বিএ সেকেন্ড ইয়ারে পড়ছে, মেয়েটা ছোট। তাদের কি পড়াশোনার জন্য আপনার মানে পয়সা রোজগার হয় এই হোটেল চালিয়ে? হোটেল চালিয়ে আমি কোনো রকম করে খাই, আর ওই ছেলে মেয়ে দুটোকে মানুষ করি, আর তার থেকে আমি 2 টাকা সঞ্চয় করে করে ওখানে রেখেছিলাম টাকাটা। আজকে থেকে টাকাটা রাখিনি, অনেক দিন থেকে টাকা, কিন্তু আমি সেদিন আমি কি জানি কি মন হয়েছিল, আমি সেদিন টাকাটা তুলতে গিয়েছিলাম, কিন্তু আমাকে তুলতে দিল না টাকাটা। মানে ওর বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, ওর বাড়িতে ডাইরেক্ট গিয়েছিলাম। আচ্ছা, মানে তার আগেও কি আপনার লেনদেন হয়েছিল? হ্যাঁ, অনেক লেনদেন, ও লেনদেন ভালো করতো, খারাপ করেনি, বলবো না যে ও যখনই লেনদেন চাইতাম দিত, সবই করতো, কিন্তু শেষের বারের দিকে হ্যাঁ সেই দিনই আমাকে শুধু ফেরত পাঠিয়েছে, তার আগে আমাকে কোনোদিন ফেরত পাঠায়নি। কে পাঠিয়েছিল, ওর বউ না ওর হাজবেন্ড? না, ওর হাজবেন্ড। ওর হাজবেন্ড? হ্যাঁ, আর ওর বউ শুধু আমাকে জিজ্ঞেস করতো, মানে আগেও আমি কোনো 2-1 গেছি আগের মাসে, তার আগের মাসে, তো ওই বলতো কি কী করতে এসছো? তো আমি বললাম কি এই যে টাকা পয়সা হিসেব করতে। তো ও ভাবতো কি না টাকা তুলতে এসছো নাকি। ওর বউ কিন্তু কি জানি, যেহেতু সমস্যা চলছে তো জানে, বুঝতে পারছে কি টাকা তুলতে মনে হয় চলে এসছে। হ্যাঁ, আমি তো আর মনের মধ্যে জানি না কি এরকম এরকম ব্যাপার আছে, কি টাকা তোলা নিয়ে ওদের সমস্যা আছে, আমি তো জানি না এটা কথা। আমি যদি জানতাম তাহলে তো আমি টাকাটা তোলার করতাম। ও সব জায়গায় করছে, সে মানে কি বলবো, ও আমার আর বলার কিছু নেই। আপনি এখন বর্তমানে তাহলে কি ওই 2,63,000 টাকা আপনার চলে যাওয়ার পরে আপনি কতটুকু এখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন? প্রচুর ক্ষতিগ্রস্ত। এই যে আমি এখন দলের টাকা আমি কি করে চালাবো, কি এখন আমাদের ডিসেম্বরে সুদের ব্যাপার আছে টাকাটা, এখন যে সামনে যে ডিসেম্বর মাস আসছে, তো দলের টাকাটা আমি কোথা থেকে দিব? দলের টাকাতে ওই টাকাটাই সম্পূর্ণ আপনি নিয়েছিলেন? হ্যাঁ, না সম্পূর্ণ টাকা নেয়নি, ওখানে আমার কিছু সঞ্চয়ের, বললাম তো কিছু সঞ্চয়ের টাকা আছে আমার, এই যে পরিশ্রমের টাকা কিছু আছে, আর কিছু দলের টাকা আছে। হ্যাঁ, টোটালটাই আপনার চলে গেল? হ্যাঁ, পুরোটাই আমার এখন হয়ে গেছে। আমি তো এখন চিন্তায়, আমি দিনে রাতে আমার ঘুম নেই, কাজ করি, কাজের মধ্যে থাকি, আবার টেনশনে পড়ে যাই কি আমি কি করে টাকাটা আমি করব, ম্যানেজ করব। পুলিশকে আপনি কি জানিয়েছিলেন এসব? পুলিশকে জানিয়েছি বলতে কি, এই যে 17 সেদিন করে একটা দরখাস্ত জমা দিয়ে এসেছি। হ্যাঁ, দিয়ে এসেছি। পুলিশকে আস্থা দিয়েছে? পুলিশ আশ্বাস দিয়েছে কি, পুলিশ বললো কি জমা নিলাম, এখন দেখা যাক কতদূর কি করা যায়। এখন জমা থাকলো, আমি বললাম কোনো রিসিপ্ট স্লিপ টিলিপ পেলাম না, তো এর মধ্যে কি করা যাবে। তো বললো কি না এটা জমা নেওয়া হলো, জমা দিচ্ছে, জমা নিলাম, ব্যাস এইটুকু।
আপনারা সবই শুনলেন, দেখলেন। দেখুন, আপনাকে আবার একটু হোটেলের চিত্রটা দেখাবো যে এই ছোটোখাটো একটা হোটেলে যেন একটা ছেলে মেয়েরা তো একটা 200 টাকা 300 টাকা রোজগার করতে গিয়ে অনেক চাপ হয়েছে, কিন্তু একটা একটা মেয়ে ছেলে হয়ে একটা ছোট্ট একটা হোটেল, অথচ ওনার হাজব্যান্ড প্যারালিস, হ্যাঁ, সে সূত্রে ওনার কিন্তু রোজগার করার মতন আর কেউ নেই। আচ্ছা, আপনারা এই এই হোটেলে কি মানে ডেলিকের কাস্টমার না? আপনি কি ডেলি কাস্টমার? না ডেলি না, এরকম খেতে আসি মাঝে মাঝে খেতে আসে। তো ওনাকে দেখে কি মনে হয় যে ওনার যে টাকাটা 2,63,000 টাকা, 2,63,000 টাকা যে উনি এখন পাচ্ছেন না, এই বিষয়ে নিয়ে কতটুকু ক্ষতিগ্রস্ত, আপনি কতটুকু? এই অভাবী সংসারে তো অনেক পরিস্থিতি খারাপ। ওনার হাজব্যান্ড প্যারালিস, এটা কি হ্যাঁ। আপনি জানেন? মানে উনি ছাড়া আর রোজগার করার মতন আর কারণ নেই? নাই, আর কেউ নেই। বলছি, একটু আপনার নামটা বলবেন। আমার নাম কল্পনা পাল কর্মকার, বাড়ি হাটখোলা। বাড়ি হাটখোলা।